15ই জুলাই সন্ধ্যা 7:15 15 থেকে 20 জন লোক হাতে লাঠি, রড, ইট, পাটকেল নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইমার্জেন্সি ওয়ার্ডে আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল। লোকগুলো ওই আহতদেরই উপর হামলা শুরু করে দেয়। ছাত্রছাত্রীদের যারা সেবা সুস্থতা করছিল তাদের উপরই হামলা হয়। শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পক্ষ নয়, গোটা বাংলাদেশে এই আগুন জ্বলে উঠেছিল। এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি, এই মুহূর্তের মধ্যে আরও 100 জন মারা গেছে, ছাত্রছাত্রী আহত হয়েছে, আর বন্ধ হয়ে গেছে কলেজ, স্কুল, হাসপাতাল। আরও ছোড়া হচ্ছে টিয়ার গ্যাস, রবার বুলেট, আরও অনেক কিছু। গোটা বাংলাদেশ পুরো রক্তাক্ত। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই সব কিছু অতি সহজেই বন্ধ করা যেত যদি সরকার একটু মানবিক হতো। সব থেকে জানার বিষয়, এই সব কিছুর সূত্রপাত কোথায়? কেন এই ছাত্ররা আন্দোলন করছে? কেনই বা এত হই হুল্লোড় শুরু হয়েছে বাংলাদেশে? কেন তাদের উপর আক্রমণ হচ্ছে, পাল্টা আক্রমণ? কেন এই বাংলাদেশে এই সমস্যায় ভুগছে? কিছু অংশ আমাদের ভারতেও এই সমস্যায় ভুগছে। তার কারণ হচ্ছে কি জানো? কোটা সিস্টেম। ইউপিএসসিতে কোটা সিস্টেমের একটি অপব্যবহার সৃষ্টি হয়েছে, যেটা বাংলাদেশের কোটা সিস্টেমের অপব্যবহৃতা অনেকভাবে প্রয়োগ হয়েছে। বাংলাদেশের উন্নতির পিছনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই কোটা সিস্টেম। বন্ধুরা, আমি রয়েছি সঙ্গীতা, আপনাদের সঙ্গে জানাবো এই বাংলাদেশের কোটা সিস্টেমের ব্যাপারে। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের কোটা সিস্টেম নিয়ে। আপনারা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্সন নই, আর বাংলাদেশের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য আমি কিন্তু এখানে বসিনি। এটা সম্পূর্ণরূপে একটা নিরপেক্ষ ভিডিও। দিনটা ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এখনের মতো সেকালেও ঢাকার রাস্তায় একদল মিছিল বের করেছিল বাংলাদেশে। আর সবাই ছিল নিরস্ত্র। তাদের দাবি ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষাকে মর্যাদা দেবে। খুবই সামান্য একটা দাবি, কিন্তু এতই সামান্য একটা দাবি তারা পূরণ করতে পারতেন। কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার সেই ছাত্রদের উপর গুলি চালায়। সেই সময় মারা যায় 5 জন ছাত্র। এখান থেকেই দাবি ওঠে একটা স্বাধীন রাষ্ট্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়ার তুলে নেয় দেশের সাধারণ মানুষ। শুরু হয় মুক্তিযুদ্ধ। আর 1971 সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যে সাধারণ নাগরিকরা দেশ স্বাধীনে নিজের জীবনকে বাজি রেখেছিলেন, তাদেরই জন্য শেখ মুজিবুর রহমান একটা সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটা বরাদ্দ করেন। সেই সময় পরিপ্রেক্ষিতে একটা ভালো পদক্ষেপ ছিল। আর এখনকার দিনে সেই বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে। এখনের সমাজ দাবি করছে সেই সমাজ তৈরি, সেই কোটাটা এখন সরিয়ে ফেলতে হবে। আর এইটুকু শুনে আপনাদের মনে হতে পারে এরা কি অকৃতজ্ঞ, এদের জন্যই এত কিছু করেছে আর তাদের কথা এইভাবে বলছে, যাদের জন্য বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। বিষয়টা এমন নয়, একটু বুঝিয়ে বলি। 71 সালে যে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে চাকরির জন্য যথেষ্ট বয়স নেই। তাহলে প্রশ্ন উঠছে, এই কোটা তাহলে কিসের জন্য? তাদের অনেকেই ছিল সমাজের কিছু সামান্য মানুষ। মুক্তিযোদ্ধায় যোদ্ধা করা যে সমস্ত মানুষরা যারা চাকরি পেতেন, তারা কিন্তু পড়াশোনায় যোগ্য ছিল না। যদি একটা কথা কারণ হতো যে তাদের সন্তানরা পরবর্তীতে চাকরি পাবে, তাহলে কিন্তু ঠিক ছিল কথাটা। 2024 সালে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধায় যারা যুদ্ধ করেছিল তাদের ছেলেমেয়েরাও নয়, তাদের কোটার মাধ্যমে চাকরি করছেন তাদের নাতি নাতনিরা। এখনকার যুব সমাজের দাবি, কেন সেই মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা যোগ্যতা ছাড়াই চাকরিগুলো পাবে? কারণ তারা তো কোনো দেশ স্বাধীনের সাথে কোনো রকমভাবেই যুক্ত নয়। আজকের দিনে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার নাতি নাতনি আর সাধারণ মানুষের মধ্যে কি পার্থক্য? আজকালকার সমাজের ক্ষেত্রে তো দুজনেই সমান, তাই না? আজকের দিনে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার নাতি নাতনি আর একজন সাধারণ মানুষের মধ্যে কি পার্থক্য? কারণ সমাজের ক্ষেত্রে তো দুজনেই সমান। আর সেই হিসেবে দেখতে গেলে এই দুজন মানুষের ভিতর একটা নেটিজমের, এই দুই মুক্তিযোদ্ধা আর সাধারণ নাগরিকের মধ্যে একটা নেপোটিজমের মাধ্যমে জবের ক্ষেত্রে, আর সমাজ মাধ্যমে দেখতে গেলে এই মুক্তিযোদ্ধা আর সাধারণ জনগণের মধ্যে একটা নেপোটিজম হচ্ছে চাকরি ক্ষেত্রে। বাংলাদেশের সংবিধান নিয়ে অনেক কিছু জানা গেছে। 19 নম্বর চাকরিতে সবাইকে সমান অধিকার দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের কোনো অনুচ্ছেদে সেইভাবে কোনো লিখিত বর্ণনা নেই। বাংলাদেশের সংবিধানে লেখা আছে নারীদের উন্নতি, পিছিয়ে পড়া জাতির জন্য সরকার স্পেশাল কিছু স্টেপ নিতে পারে। সেই মতে মুক্তিযোদ্ধা কোটা ছাড়াও 10% কোটা আছে নারীদের জন্য, 5% আছে নীলকুষ্টি কোটা, 1% আছে প্রতিবন্ধী কোটা, 52% কোটা আগে থেকেই বুট করা আছে
56% কোটা সিট আগে থেকেই রিজার্ভ হয়ে আছে। সরকার যখনই কোনো চাকরির নোটিশ, কোনো চাকরির সিট বের করুক না কেন, সেখানে আগে থেকেই 56% কোটা কিন্তু রিজার্ভ হয়েই থাকে। 44% সিট মেধা তালিকার জন্য। আর দেশের সাধারণ জনসংখ্যা হলো 17 কোটি। বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? মুক্তিযোদ্ধাদের সংখ্যা হলো 2.5 লক্ষ। আপনি যদি বাংলাদেশের পপুলেশন হিসাবে দেখেন, তাহলে বাংলাদেশে 1000 মানুষের মধ্যে মুক্তিযোদ্ধাদের সংখ্যা 1.5 জন। সেই হিসাবে দেখতে গেলে ওই 1.5 জন মুক্তিযোদ্ধার জন্য রয়েছে 300টা সিট। বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন কিন্তু 2018 সালেও হয়েছিল। আপনারা বলতে পারেন 2024 সালে যে আন্দোলন হচ্ছে, 2024 সালে যেটা হচ্ছে, এটা কোটার একটা অন্যরকম ফেস। শুধুমাত্র সরকারের ভুলের কারণে এত লোকের মৃত্যু হচ্ছে। কি হয়েছিল 2018 সালে? কি ভুল করেছিল সরকার? 1972 সাল থেকে চলে আসা কোটা সিস্টেমের মধ্য দিয়ে যুব সমাজের মধ্যে বিশাল একটা ক্ষোভ ছিল। 2024 সালে প্রথমবার বাংলাদেশে সেই কোটা সিস্টেম নিয়ে বাংলাদেশে বিশাল বড় একটা আন্দোলন সৃষ্টি হয়েছে। আপনি জানলে অবাক হবেন, এই ছাত্ররা কিংবা যুব সমাজ যারা আন্দোলন করছে, তারা কিন্তু কখনো এই কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেনি। এটা কোনোদিনও বলেনি যে সমস্ত কোটা সরিয়ে দিতে হবে। তারা কিন্তু কখনো বলেনি যারা এই মুক্তিযোদ্ধায় যুদ্ধ করেছিল তাদের নাতি নাতনির যে কোটাটা 1% যেটা আছে সেটা কিন্তু সরিয়ে দিতে হবে, কোনো সময়ের জন্য বলেনি। এছাড়া যারা পিছিয়ে পড়া উপজাতি রয়েছে তাদের জন্য 5% কোটা এবং নারীদের 10% কোটা এই 2024 সালে 2018 সালে বাতিল করার কথা কেউ কোথাও বলেনি। তাহলে আপনি বলবেন, দিদি তাহলে আন্দোলনটা হচ্ছে কি নিয়ে? শুধু আন্দোলনকারীদের দাবি ছিল ওই 30% মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা হোক। এর ফলে মেধাবীদের জন্য সিট বেড়ে হয়ে যাবে 74%। বাংলাদেশ সরকার তাদের কথা শুনেছিল, কিন্তু বেপরোয়াভাবে আর হঠকারিতা হিসাবে এই আন্দোলন দেখে বাংলাদেশ সরকার শুধু মুক্তিযোদ্ধার কোটা নয়, সব ধরনের কোটা বাজেয়াপ্ত করেছিল। এর ফলে বঞ্চিত হয় প্রতিবন্ধীরা। আর একটা প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে একটা সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ তাদের পরিস্থিতি এমনই হয়, তাদের ইনকাম করে খাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না, তাদের সম্পূর্ণ দায়িত্ব একটা সরকারেরই থাকে। সেখান থেকে সেই প্রতিবন্ধীটা কিন্তু বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, তাহলে ইনকামের রাস্তাটা কোথায় যাবে? এছাড়া পিছিয়ে পড়া উপজাতি নারীরা, পিছিয়ে যাওয়া উপজাতি নারীদের উপরে সরকারের নজর দেওয়া খুবই জরুরি। একটু আগে আমি যেটা বললাম, বাংলাদেশের সংবিধানে কিন্তু এর উল্লেখও আছে। আর বাংলাদেশ সরকার পুরো মুক্তিযোদ্ধা না, পুরো বাংলাদেশের কোটা সিস্টেমটাকে বন্ধ করে দিয়েছিল। ধরেন আপনার পায়ের একটা আঙুলে ইনফেকশন হয়েছে, পায়ের আঙুলের ইনফেকশনটাকে আপনি ঠিক না করে পুরো পায়ের আঙুলগুলোই কেটে বাদ দিয়ে দিলেন। এটা হচ্ছে তেমন একটা ব্যাপার হয়েছে বাংলাদেশের কোটা সিস্টেমের ক্ষেত্রে। আপনারা কিন্তু কতটুকু বুঝতে পারলেন এই বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে নমস্কার।